বাংলাদেশের অর্থনীতিতে প্রযুক্তি খাত এখন আর শুধু একটি সম্ভাবনার ক্ষেত্র নয়, বরং কর্মসংস্থান, উদ্ভাবন, রপ্তানি এবং ডিজিটাল অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হিসেবে উঠে এসেছে। দর্শক, এই সব কিছু নিয়ে কিন্তু আজকে আমরা আমাদের আলোচনার বিষয় নির্ধারণ করেছি বাজেটে প্রযুক্তি খাতের প্রত্যাশা কি। একটু শুরুতেই যেতে চাই জনাব আলমাস কবির আপনার কাছে। আমি তো আসলে অনেক কথাই বলছিলাম, শুরুতে নানা রকম চ্যালেঞ্জের কথা বলছিলাম, সম্ভাবনার কথাটুকুও বলছিলাম। বাজেট আসছে, বাজেটে বিভিন্ন খাত ভিত্তিক আমরা দেখেছি যে যারা ব্যবসায়ী রয়েছেন বা যারা আছেন সংশ্লিষ্ট, অনেক রকমের প্রত্যাশার কথা তারা বলছেন, অনেক রকমের অনেক কিছু চাইছেন সরকারের কাছে। আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আসন্ন বাজেটে প্রযুক্তি খাতে প্রধান প্রত্যাশাগুলো আসলে কি? অনেক ধন্যবাদ। আপনি কিন্তু ভূমিকায় ঠিকই বলেছেন যে তথ্য প্রযুক্তি খাত বাংলাদেশের জন্য এমন একটা খাত যেটার কিন্তু অপার সম্ভাবনা রয়েছে, এবং এইটাই একমাত্র খাত যেটা সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি তৈরি পোশাক, সেই তৈরি পোশাক ইন্ডাস্ট্রিকে কিন্তু এটা ছাড়িয়ে যেতে পারে, সেই পোটেনশিয়াল কিন্তু আমাদের রয়েছে। তার প্রধান কারণ হচ্ছে যে এটার যে প্রধান কাঁচামাল এই সেক্টরের, সেটা হচ্ছে মানুষের মেধা। সেই মেধার কিন্তু আমাদের অভাব নেই, মানুষের অভাব নেই। সমস্যা যেটা হচ্ছে যে আমাদের এই মানুষ থাকা সত্ত্বেও এদেরকে আমরা যেই জনসংখ্যাকে আমরা জনসম্পদে পরিণত করতে পারছি না, বিকজ দক্ষতার অভাবে। আমাদের মেধার অভাব নেই, কিন্তু দক্ষতার অভাব রয়েছে। আমরা যদি দক্ষ জনশক্তি তৈরি করতে পারতাম তাহলে কিন্তু আমাদের এই চ্যালেঞ্জটা থাকতো না। সো সেজন্য আমার প্রথম প্রত্যাশা এই বাজেটে যে সরকার এটা রেকগনাইজ করবেন এবং স্কিল ডেভেলপমেন্টের উপরে সবচাইতে বড় একটা বরাদ্দ রাখবেন। আপনি জানেন যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যদি আপনি চিন্তা করেন বা আইএলওর যে রেকমেন্ডেশন চিন্তা করেন, সেগুলো চিন্তা করলে কিন্তু একটা বাজেটের 15 থেকে 20% আপনাকে এডুকেশন, টেকনিক্যাল স্কিল, ট্রেনিং এগুলোতে বরাদ্দ রাখতে হয়। সো যতটা সম্ভব এদিকে কিন্তু আমাদের মনোযোগ রাখতে হবে। কিন্তু কেননা আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমরা এখনো কর্মক্ষম আছি, একটা তরুণ জনশক্তি আছে আমাদের। এখনো আমাদের অ্যাভারেজ বয়স, মিডিয়ান এজ কিন্তু 28-এর নিচে। সেটা কিন্তু আর বেশি দিন থাকবে না, 2041-এর পরে কিন্তু সেটা থাকবে না, তখন মধ্যবয়সী হয়ে যাবো আমরা। তো এই যে অ্যারাউন্ড 15 বছরের মতো আছে, এইটাকে আমরা যদি কাজে লাগাতে পারি তাহলেই আমরা যে জনগণের যে পপুলেশন ডিভিডেন্ড আমরা বলে আসছি, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, সেটা আমরা কাজে লাগাতে পারবো। সো স্কিল ডেভেলপমেন্টের উপরে সবচেয়ে বড় বরাদ্দ আমি দেখতে চাচ্ছি, আমার এটা বড় প্রত্যাশা। আর এছাড়া আরেকটা বড় সমস্যা যেটা হয় আমাদের বাংলাদেশে, যে বিশেষ করে আমাদের এই সেক্টরে এবং অন্যান্য সেক্টরেও, যে নীতিমালার ইনকনসিস্টেন্সি। আপনি এই বছরে একটা নীতি করলেন, পরের বছরে আবার গিয়ে নীতি চেঞ্জ হয়ে গেল, বা মনে করেন একটা ট্যাক্সের কাঠামো করলেন, সেটা আবার চেঞ্জ হয়ে গেল। এর ফলে যেটা হয় কি, যে ইনভেস্টররা এখানে ইনভেস্ট করতে চায় না, তারা ভরসা পায় না, সেটা লোকাল ইনভেস্টরই বলেন, বিদেশি ইনভেস্টরই বলেন। সো এইরকম একটা কনসিস্টেন্ট নীতিমালা রাখতে হবে এবং 5 বছরের জন্য একটা গ্যারান্টি দিতে হবে যে এই 5 বছরে আর কোনো এটা পরিবর্তন হবে না। যেমন একটা উদাহরণ দিই আমি আপনাকে, সেটা হচ্ছে যে আমাদের বর্তমানে আইসিটি সেক্টরে ট্যাক্স হলিডে আছে আগামী বছর পর্যন্ত। তো এটাকে যদি প্রতি বছরে 1 বছর করে না বাড়িয়ে যদি এখনই সরকার বলে দেন যে এটা 5 বছরের জন্য একটা ট্যাক্স হলিডে দেওয়া হলো, অর্থাৎ 2031 পর্যন্ত একটা হলিডে দেওয়া হলো, তাহলে কিন্তু ইনভেস্টররা এখানে আসবে। তারা বুঝতে পারবে, গ্যারান্টি পাবে যে এই 5 বছর কোনো আর ট্যাক্স এখানে নীতিমালা চেঞ্জ হবে না। একই রকম ভাবে যে এক্সপোর্ট ইনসেন্টিভ যেটা আছে, সেটা একসময় 10% ছিল, কিন্তু 2 বছর আগে সেটাকে কমিয়ে হঠাৎ করে 8% করা হয়েছে। এটাকেও আমি রেকমেন্ড করব যে আমরা যে $5 বিলিয়ন এক্সপোর্টের স্বপ্ন দেখছি অনেকদিন ধরে, এটাকে যদি সত্যি সত্যি বাস্তবায়ন করতে হয়, তাহলে আগামী 2031 পর্যন্ত, অর্থাৎ এখন থেকে 5 বছর, এই 5 বছরের জন্য এটাকে 15% করে দেওয়া উচিত এবং এইভাবে আগে থেকে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া উচিত। যদি কোনো কারণে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের ফলে এই ইনসেন্টিভ না দেওয়া যায়, ক্যাশ ইনসেন্টিভ না দেওয়া যায়, সেটা অন্যভাবে দেওয়া হবে, প্যাসিভ ভাবে দেওয়া হবে, ইউটিলিটি বিল বা অন্যান্য সাবসিডির মাধ্যমে দেওয়া হবে। কিন্তু এই ধরনের একটা লং টার্ম যদি একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়, তাহলে এটা ইনভেস্টমেন্টের জন্য অনেক সুবিধা আসবে আর কি। আপনার কাছে একটু জানতে চাচ্ছি, বিশ্ববিদ্যালয় গবেষণা এবং শিল্প খাতের মধ্যে যে সমন্বয়টা আমরা দেখি, যে আমাদের দেশের ছেলেমেয়েরা যখন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের দিকে যারা যখন ঝুঁকেন, সেখানে অনেক ক্ষেত্রে দেখা যায় কাজের সুযোগটা বা তারা ওভাবে পান না বা তাদেরকে দেওয়া হয় না। আপনার কাছে একটু জানতে চাবো যে আসলে সমন্বয়টা কিভাবে করা উচিত? জি, এখানেও কিন্তু সেই দক্ষতার অভাব, যে একটা স্টুডেন্ট যখন গ্রাজুয়েট করে, তার কিন্তু নলেজ আছে কিন্তু তার স্কিল থাকে না। সো যেহেতু তার স্কিল থাকে না, সে কিন্তু এমপ্লয়েবল না, সে চাকরির জন্য রেডি না। তখন তাকে কি করতে হয়, তাকে একটা 1 মাসের, 3 মাসের, 6 মাসের একটা ট্রেনিং কোর্স করতে হয়, দক্ষতা অর্জন করে, তখন সে এমপ্লয়েবল হয়। সো এটা নিয়ে আমরা বহুদিনের একটা আলোচনা করে আসছি,
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাথে আমরা বসেছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে সিলেবাসটা আছে সেই সিলেবাসের মধ্যে আমরা অ্যাপ্রেন্টিসশিপ বা ইন্টার্নশিপ কিভাবে ঢুকানো যায়, এবং বিশেষ করে যে শেষ বছরটায় অথবা শেষ সেমিস্টারে তারা কিভাবে ইন্ডাস্ট্রির সাথে ওতপ্রোতভাবে কাজ করতে পারে, সেগুলো নিয়ে আসলে আমাদের অনেকদিন ধরে কথা চলছে। এটা কিন্তু খুব করা দরকার, এবং যে কারিকুলাম যে ডিজাইন যে করা হয় সেগুলো কিন্তু ইন্ডাস্ট্রির সাথে ডায়ালগ করে করা দরকার, বিশেষ করে এই ধরনের তথ্য প্রযুক্তি বিষয়ক যে সিলেবাসগুলো আছে, কারণ এটা কিন্তু খুব দ্রুত চেঞ্জ হচ্ছে, 6 মাস পর পর চেঞ্জ হয়ে যাচ্ছে। সো একটা মঞ্জুরি কমিশন যদি একটা সিলেবাস অ্যাপ্রুভ করতে 1 বছর সময় নেয় তাহলে কিন্তু সেটা মানে অবসলিট হয়ে যাচ্ছে। কিন্তু এই আলোচনা তো আসলে শিক্ষা এবং প্রযুক্তি, শিক্ষা এবং আমরা যদি বলি শিল্প খাতে সেই দিকটাতে চলে যাচ্ছে। আমরা আসলে বাজেটের দিকে একটু থাকতে চাই, আপনার কাছে একটু জানতে চাবো যে আসছে যে বাজেট, সেখানে আসলে আমাদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে কতটুকু প্রতিযোগিতামূলক থাকবে যদি কর ছাড় বিষয়টি কমে আসে, কিংবা দেখা যায় যে বিনিয়োগের বিষয়টি আমাদের অনেক স্বল্পতা রয়েছে, তো সেক্ষেত্রে প্রতিযোগিতা কিভাবে থাকবে? না, প্রতিযোগিতা তো থাকবেই। প্রতিযোগিতা তো এখানে আসলে আমাদের এটা তো ওপেন মার্কেট, এখানে বিদেশি সফটওয়্যার আসছে, দেশি সফটওয়্যার আসছে, এগুলো নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু সরকারকে ইন্টারভিন করতে হবে। যেমন যেই সব, মনে করেন কথার কথা সরকারি ব্যাংক, এই সরকারি ব্যাংকে আমি কেন কোটি কোটি টাকা দিয়ে বিদেশি সফটওয়্যার ব্যবহার করব, যেখানে তার মানে একটা ফ্র্যাকশন অফ আ কস্টে, তার 10 ভাগের 1 ভাগে দামে আমি লোকাল সফটওয়্যার ইউজ করতে পারি, যেটা কিন্তু অ্যাজ গুড অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মানে সফটওয়্যার, যেটার ভালো বিশ্বমানের সফটওয়্যার, যেই সফটওয়্যার অন্যান্য দেশেও ব্যবহার হচ্ছে। সো এই ধরনের কিছু নীতিমালা থাকতে হবে। সরকার মাঝে 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 এগুলোকে ম্যান্ডেট করেছিলেন, কিন্তু এটা এনফোর্সমেন্ট নাই। আরেকটা জিনিস আমি একটু অ্যাড করতে চাই এই সুযোগে, সেটা হচ্ছে যে আমাদের যে সবচেয়ে বড় সমস্যা, এই যেহেতু বাজেট নিয়ে কথা বলছি, যে আমাদের একটা বড় সমস্যা হচ্ছে আইসিটি ক্ষেত্রে যে অ্যাক্সেস টু ফাইন্যান্স। এখানে কেউ ঋণ পায় না, ব্যাংক লোন পায় না। তার কারণ হচ্ছে যে এখানে জামানত দিতে পারে না, তারা বাড়ি জমি এগুলো জামানত দিতে পারে না। সো এইখানে জামানতবিহীন লোনের যে নীতিমালা সেটাকে সহজ করতে হবে, এবং এখানে সভরেন গ্যারান্টি নিয়ে আসতে হবে, যে অর্থাৎ আমি যদি 1 লাখ টাকা লোন চাই, সেখানে সরকার বলবে যে ঠিক আছে সরকার 50% গ্যারান্টি দিচ্ছে, তখন ব্যাংক কিন্তু উৎসাহিত হবে বাকি 50% রিস্ক নেওয়ার জন্য। সো এই ধরনের সভরেন গ্যারান্টির জন্য একটা বড় ফান্ড, আমার রেকমেন্ডেশন হবে একটা 500 কোটি টাকার ফান্ড করার জন্য, অ্যালোকেশন করার জন্য, যেখান থেকে এই অ্যাক্সেস টু ফাইন্যান্সটাকে শিথিল করা হবে এবং ফ্যাসিলিটেট করা হবে। আর ই কমার্স নিয়ে একটা কথা বলতে চাই, যে আপনি দেখেন আমাদের ই কমার্সের উপরে কিন্তু 15% ভ্যাট আরোপ করা হয়েছে। তো 15% ভ্যাট যদি আপনি অনলাইনে আপনাকে দিতে হয়, তো আপনি তো তাহলে দোকানে গিয়ে কিনবেন, আপনি হেঁটে গিয়ে একটা দোকানে গিয়ে মার্কেটে গিয়ে কিনবেন, বিকজ ওটা আপনি ধরে ছুঁয়ে দেখে তারপরে আপনি কিনতে পারছেন। ওখানে আপনাকে তো আপনার যদি অনলাইনে কিছু কম না হয় তাহলে আপনি কেন কিনবেন? আগামী 5 বছরের জন্য এই অনলাইন কেনাকাটা থেকে ভ্যাটের আওতামুক্ত রাখা হোক, এটা আমার প্রস্তাব। জি, আপনি বলছেন যে অনলাইন কেনাকাটা ভ্যাটের আওতা মুক্ত রাখা হোক, তাই তো? আওতামুক্ত রাখা হোক আগামী অ্যাটলিস্ট 5 বছরের জন্য, আগামী 5 বছরের জন্য। এবং আর&ডির উপরে যদি একটা ইনসেন্টিভ ঘোষণা করা যায়, একটা ট্যাক্স ইনসেন্টিভ, যে আপনি যদি 1 কোটি টাকা আর&ডিতে আপনি গ্র্যান্ট দেন কোনো ইউনিভার্সিটিকে, সেটার উপরে আপনি একটা ট্যাক্স রিবেট পাবেন। সো তাহলে কিন্তু অনেক কোম্পানি কিন্তু এইটাতে খরচ করতে উৎসাহিত হবে, আর&ডিতে খরচ করতে উৎসাহিত হবে। আপনি এটা খুব ভালো কথা বলেছেন, কিন্তু এর সাথে কিন্তু গভর্নমেন্ট অলরেডি বেশ কিছু টাকা ইউনিভার্সিটিগুলোকে দিচ্ছে এই হিট প্রজেক্ট এবং অন্যান্য। না, গভর্নমেন্ট দিক, আমি বলছি যে আমাদের প্রাইভেট ইন্ডাস্ট্রি থেকে কিন্তু আসতে হবে। প্রাইভেট ইন্ডাস্ট্রি কিন্তু আইপি তৈরি করার জন্য, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, মেধা সম্পদ তৈরি করার জন্য ধন্যবাদ জানাচ্ছি জনাব আলমাস কবির এবং একই সাথে ডক্টর রুকনুজ্জামান, আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন, ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, শেষ করছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালিখাতা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।